স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কত বীর শোষণে না ফিরলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। স্বাধীনতা সূর্য সৈনিক, জাতির গর্বিত সন্তান, লাল সবুজ পতাকার একমাত্র দাবিদার, আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের গাবা হাই স্কুলের বাদক দল সালাম জানাচ্ছে। এবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার দাদুকে ব্যাজ পড়াচ্ছে তামান্না। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে ব্যাজ পড়াচ্ছে মিতু। ফজলুল হক খানকে ব্যাজ পড়াচ্ছে তামিম। মুক্তিযোদ্ধা বিশ্বনাথ সমুদ্রের দাদুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে চম্পা আক্তার। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার দাদুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে তন্দ্রা সমুদ্দার। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম দাদুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে মিতু আক্তার। আমরা এসেছি গাবা গ্রামের বধ্যভূমিতে। এটি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার গাভা ও নরেরকাঠি গ্রামের সীমান্তবর্তী স্থান। 1971 সালের 2রা মে এখানে এই রাস্তা দিয়ে পাক হানাদার বাহিনী তাদের দোসরদের নিয়ে প্রবেশ করে। হানাদার বাহিনী এই গ্রাম এবং অন্যান্য পার্শ্ববর্তী গ্রামের প্রায় 1.5 শতাধিক মানুষকে ধরে এনে এই স্থানে এই খালের পাড়ে সারিবদ্ধ করে গুলি করে হত্যা করে। নিহত মানুষদের মধ্যে অনেকে অপরিচিত ব্যক্তিও ছিলেন। হয়তো তারা শহর থেকে বাঁচতে গ্রামে এসেছিলেন, কিন্তু তারা রাস্তাঘাট না জানার জন্য বাঁচতে পারে নাই। পাক হানাদার বাহিনী বেলা 4টার দিকে এই হত্যাযজ্ঞ চালায়। সেই সময়ের স্থানীয়রা সন্ধ্যায় এসে এই স্থানে একই কবরে সমস্ত মৃতদেহ গণকবর দেন। আজ এটি সরকার কর্তৃক স্বীকৃত বধ্যভূমি। সেই দিন এখানে কি ঘটেছিল তার কিছু কথা শুনব এই গ্রামেরই মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম হাওলাদারের কাছে। আমি তন্দ্রা সমুদ্র, এসেছি গাবা মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের দল থেকে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে জানতে চাই, এর আলোকে আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করতে চাই। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযোদ্ধারা দেশের গৌরব ও সূর্য সন্তান। আপনাদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছিলাম একটি স্বাধীন পতাকা। এখন আপনার
আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় কিছু তথ্য জানতে চাই। দাদু, আপনি যখন মুক্তিযুদ্ধ করেছিলেন তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল, এখন ব্যাপার হচ্ছে কি, আমার বয়স অ্যাকচুয়ালি সে সময় ছিল 20, কিন্তু স্কুল লাইফের বয়সে সেখানে বয়স ছিল 16। আপনি কি বঙ্গবন্ধুকে সচক্ষে দেখেছিলেন? আর সশস্ত্র দেখেছি, যখন কারাগার থেকে মুক্ত হয়েছে তখন চাকারে আসছে। চাকারে আসার পরে আমরা তাকে চাকার সম্বর্ধনা দিয়ে যখন চাকা নিয়েছি এবং অনেক বক্তব্য রাখি। আপনি কি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সরাসরি নিজের কানে শুনেছিলেন? না, নিজে কানে শুনছি কিন্তু চোখে দেখিনি। আপনার বঙ্গবন্ধুর ভাষণ শুনে আপনার মধ্যে কিরকম অনুভূতি হয়েছিল? অনুভূতি তো হয়েছে, 7ই মার্চের ভাষণেই তো মুক্তিযুদ্ধের চেতনা আসছে, এই তো মুক্তিযুদ্ধের শুরু। আপনি কয় নম্বর সেক্টরের অধীনে এই ছিলেন? 9 নম্বর সেক্টর। আপনাদের দলের প্রধান কে ছিলেন? আমার দলের ব্যক্তিগত ছিল বেনিয়াজ দাশগুপ্ত। আপনার গ্রামে অথবা এলাকায় কোনো মানে বধ্যভূমি আছে কি? হ্যাঁ, আচ্ছা, আমাদের গা বা গ্রামে এই তো বদ্ধভূমি। আপনাদের পরিবার থেকে কেউ কি শহীদ হয়েছিল? শহীদ, হ্যাঁ হয়েছে, একজন শহীদ হয়েছে আর 2 জন আহত। আপনার পরিবার আমার থেকে, মা আহত। আপনার আত্মীয় স্বজন অথবা পরিবার থেকে কেউ কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল? না, আমি আহত। আপনি কোথা থেকে ট্রেনিং প্রাপ্ত ছিলেন? আমি ট্রেনিং করতে ভারত, বিহার। আপনাদের জীবনের মুক্তিযুদ্ধ জীবনে অনেকই তো স্মরণীয় ঘটনা আছে, আমাদের একটা দয়া করে বলবেন কি? আর স্মরণীয় যুদ্ধের ঘটনা, সেইটা হুম। যুদ্ধের ঘটনা অনেকে গল্প করে, কিন্তু মুখ করছে, কিন্তু তা না। আমরা মুক্তিযুদ্ধ ছিলাম, যুদ্ধ দিয়েই রাখি। প্রথম যুদ্ধকে দিয়েই রাখি। কীভাবে দিয়ে রাখি? মুক্তিযুদ্ধ মানে বেরিয়ে আসতেছে, মানুষ মারবে, বাধা প্রয়োগ করছে, বাধা প্রয়োগের গোলাগুলি হয়েছে, মানুষ সরিয়ে গেছে, এইভাবে প্রথমে দিয়েই রাখি। তারপরে এই নদীর থেকেই আমাদের এই নাজিরপুরে একটা কবরস্থান চাপা খাইছিলাম। ওই সেল মাসে চাপা খাইছি, চাপা খাওয়ার পরে এই হাত হয়েছে, পাও কাটতে, কিন্তু এই অবস্থা আমরা বাইরেছি। এই একটা যুদ্ধ, এবং যুদ্ধ হয়েছে মানিবার অ্যাটাক করছি, তারপর সুরপরি ছিল আমরা শশিনা, উজিপুরে অ্যাটাক করছি, অ্যাটাক করছি কয়েক জায়গায় যুদ্ধে। আপনি কি কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন? ওগুলো সম্মুখীন একদিনই হয়েছিল আমার কবরস্থান চাপা। আপনাদের এলাকা বা গ্রামে কোনো গণকবরস্থান আছে? গণকবরস্থান আছে, এই গাবা, এই কবরস্থান আমার বা সাফা সাফা দেশে এইখানে একটা। আপনাকে কি কোনো খেতাব বা পুরস্কার ভূষিত করা হয়েছিল? না, সম্বর্ধনা দিয়েছে, সেখানে আমরা খেতাব পাই। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন, আপনি আমাদের সময় দিয়েছেন বলে আমরা খুবই খুশি। আমরা আগে বই, পুস্তক এবং মা বাবার কাছ থেকে অল্প কিছু জানতে, কিন্তু আপনাকে সরাসরি দেখে আপনার মুখ থেকে শুনে আমরা খুবই আনন্দিত। যেমন পৃথিবীতে সূর্যের আলো ছাড়া পৃথিবীতে আলোকিত হয় না, তেমনি আপনাদের ছাড়া আমাদের দেশ কোনোদিনও স্বাধীন হতো না। আপনাদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছিলাম একটি স্বাধীন পতাকা এবং একটি ভূখণ্ড, যার নাম প্রিয় আমাদের মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। এটি পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছে। আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের মতো আপনাদের আত্মত্যাগের মতো আমাদের নিজেদেরকে বিলিয়ে দিতে পারি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বসে। তোমরা সোনার বাংলা করতে পারি, চেষ্টা করো। হ্যাঁ, এই সোনার বাংলা বঙ্গবন্ধু সেই স্বপ্ন কষ্ট হয়েছে, তখন তোমরা এই যে তোমার শুরু করে, মানে আমি তো আগেই করা শুরু করছি, কিন্তু আমাদের এলাকায় একটু দোকরা নেই। যখন দোকরা নিয়ে আসছে তখন প্রথম আসছে দল হিন্দু, মুসলমানরা ধরা করছে, তাদেরকে হিন্দু থেকে সব বান্ধব এই এলাকার লোক, এবং বেঁচে দিয়ে যত ছিল পরবর্তী অবস্থা আছে তাদেরকে এইখানে আসে। আনার পরে এইখানে লাইন দিয়ে দুজন মারার পরে দুজন আসবে, তখন এইখানে লোক মানে কালো রাখছে, উনি ওই লোকটা লোকজন ওই ছেলে মাটির চাপ হবে, এই জন্য এখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গাভা মুক্তিযোদ্ধা ক্যাম্পের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ক্যাম্প। এখানে বসেই 1971 সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে
মুক্তিযোদ্ধারা এখানে এই দালানে অবস্থান করতেন এবং এখান থেকে যুদ্ধ পরিচালনা করতেন। এটি বিল্লবাড়ি ক্যাম্প নামে পরিচিত। এটি বানারীপাড়া উপজেলার অন্তর্ভুক্ত। বাড়িটি আজ জরাজীর্ণ। সেই সময় এখানে যে সকল মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন তাদের মধ্যে যুদ্ধরত একজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাকিম সাহেবকে আজ আমাদের মাঝে পেয়েছি। তার কাছ থেকে শুনব এই বাড়ি থেকে তারা কিভাবে যুদ্ধ পরিচালনা করতেন। চলুন যুদ্ধরত মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম দাদুর কাছে সেই সব কাহিনী শুনি। কেমন আছেন? ভালো আছে। আমরা গাভা মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু জানার জন্য। আচ্ছা দাদা, আপনি কোন সেক্টর বা এলাকা থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন? 9 সেক্টর থেকে। সেই সম্পর্কে যদি একটু বলেন। 9 সেক্টর কমান্ডার ছিল মেজর জলিল, পরক্ষণে মেজর শাহজাহান, সাব সেক্টর কমান্ডার ছিল। তার অধীনে আমরা যুদ্ধ করেছি। যেমন মনে করো বান্ডারিয়া, কাউখালী, রাজাপুর, উজিরপুর, বানারীপাড়া সব থানায় আমরা আক্রমণ করেছি। লাস্টে আমরা এইখানে সেপ্টেম্বরের লাস্টের দিকে বানারীপাড়া চার্জে আসে ফিল্ড কমান্ডার কাদের কমান্ডার, আমি তার সহকারী কমান্ডার, আমি সেকেন্ড কমান্ডার। এবং এই তুমি যেখানে বসা আছো এইখানেই আমাদের ক্যাম্প ছিল। ওই দোতলায় আমি এরিয়ার চার্জে ছিলাম। তখন আমরা যুদ্ধ করেছি। এই বিল্লাবাড়ি ছিল আমাদের অত্র অঞ্চলের ক্যাম্প। সেই স্থানটা এই স্থান। আচ্ছা দাদা, আপনার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আমার পরিবার বলতে আমার এক চাচাতো ভাই ছিল মুক্তিযোদ্ধা এবং অনেক বন্ধুবান্ধব ছিল। যেমন এডিশনাল সেক্রেটারি নুরুদ্দিন সাহেব ছিল, এডিশনাল সেক্রেটারি মোবাজ্জল ছিল, এই আমারই দোস্ত ফজলুল হক খান, সে আমরা একত্রে ছিলাম। যখন আমরা বানারীপাড়া অত্র এলাকা যখন আমরা দখলে নেই তখন এই ছিল আমাদের ওই ক্যাম্পের আমাদের নৌকা ছিল। আমাদের সাথে 17 খান নৌকা ছিল এবং ছোট ছোট লঞ্চ ছিল 22 খান। ওই নিয়ে আমরা সব জায়গায় সাধারণ নেতৃত্বে আমরা যুদ্ধ পরিচালনা করেছি। এবং এই ছিল আমাদের তোমরা সে পোটেন্সিও বলবা না, অস্ত্র জমাদানকারী এবং অস্ত্র রাখত এই ফজলুল হক খান। এবং আমি 1971 সালের 28শে নভেম্বর বানারীপাড়া থানাটাকে আমি গ্যানেটে আহত হই এবং সেই ক্ষেত্রেই আমি একদম যুদ্ধরত মুক্তিযোদ্ধা। আপনি কি বঙ্গবন্ধুর ভাষণ সামনাসামনি শুনেছেন? হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাষণ আমি ভাগ্যবান ব্যক্তি। 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের ভাষণ তখন আমি ঢাকায় ছিলাম, আমি সরাসরি শুনেছি। বঙ্গবন্ধুর সাথে আপনার কি কোনো স্মৃতি আছে? আমরা যখন গণভবনে, আমি সেনাবাহিনীর লোক, গণভবনে যখন আমরা সালামি দিচ্ছি তখন তখন তার এত ক্যামেরাবন্দি এত কিছু ছিল না, ওইখানের কিছু ছবি ক্যামেরাবন্দি আছে। আপনাদের দলের প্রধান কে ছিল? মেজর শাহজাহান। আচ্ছা দাদা, আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে আমি অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম। দোয়া করবেন আপনাদের মতো যেন আমরা দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারি এবং বঙ্গবন্ধু লালিত সোনার বাংলা গড়ে তুলতে পারি। 9নং সেক্টরে। আপনার দলপতির নাম কি? আমার সেক্টর কমান্ডার ছিল মেজর জলিল, সাব সেক্টর কমান্ডার ছিল মেজর শাহজাহান। আপনি কিভাবে এই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন? আমি একজন সৈনিক। আমি পাকিস্তান থেকে 70-এর নভেম্বরে ছুটি আসি, 1970-এ ছুটি আসি। 1971 সালের মার্চের 29 তারিখে আমার ঢাকা টু লাহোর ছিল। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ এবং 26শে মার্চের ভাষণে আমার অনুপ্রেরণা যোগায় এবং আমি আর সেনাবাহিনীতে জয়েন করি না। আমি একজন সৈনিক, আমি পাকিস্তানে ট্রেনিং দিয়েছি এবং সেই ক্ষেত্রে আমি বঙ্গবন্ধুর ডাকে বাঙালির জাতিকে মুক্ত করার জন্য বাংলার দেশের স্বাধীন পতাকাকে, লাল সবুজ পতাকাকে ছিনিয়ে আনার জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করি। আপনারা যে কয়জন দলে ছিলেন তাদের মধ্যে কি তারা সবাই বেঁচে আছে নাকি অনেকে শহীদ হয়েছে? আমার সাথে যারা ছিল, আমারই সাথে আমার এক বন্ধু আছে ফজলুল হক খান, সে ছিল আমাদের সাজানম্বর। আমরা প্রত্যেকটা থানায় অপারেশন করেছি, কোনো থানায় আমরা প্রথম দিকটা সফল কাম হয়নি। পরে আমাদের এই ফজলুল হক সাহেব ছিল আমাদের ক্যাম্পের পোতেনচিও বলবো না, অস্ত্র রাখার দায়িত্ব ছিল এই ফজলুল হক সাহেবের। এবং আমরা
বান্ডারিয়া, কাউখালী, রাজাপুর, বানারীপাড়া, স্বরূপকাঠি প্রত্যেকটা থানায় আমরা হানা দিয়েছি। লাস্টে যে আমরা 1971 সালের 27শে নভেম্বর আমরা বানারীপাড়া থানা প্রথম 2বার অ্যাটাক করি, আমরা ফেলোয়ার হই। তৃতীয়বারের দিন আমরা রাত্র 1টায় যাই বানারীপাড়া থানা আক্রমণ করি। শাহজাহান, মেজর জলিল, সুলতান মাস্টার, ওহাব খান, পনা, এরকম যত পার্টি ছিল সব পার্টি আমরা এসে বানারীপাড়া থানায় অ্যাটাক করি এবং পুরাতো যুদ্ধ চলার পরেও আমরা সফল হইনি। স্মরণীয় ব্যাপার হলো এটাই, সকাল 7 কোটিকার সময় দেখা গেল বানারীপাড়া হাজার হাজার জনতা, বৌদ্ধ, খ্রিস্টান, নাই, তামার, রুচি, মুসলিম সবাই এসে স্লোগান ধরল জয় বাংলা। এই জয় বাংলার স্লোগানে আমরা আবির্ভূত হয়ে আমি কি করলাম, ওরা দূরে বসে গ্রেনেড বাস্ট করতে শুরু করলো, ওরা অস্ত্র চালাইতে শুরু করলো। আমি কি করলাম, আমার সাথে 60টা গ্রেনেড ছিল। আমি ওইখানে বলে আসছি, এই বিল্লাবাড়ির ক্যাম্পের চার্জে ছিলাম আমি ওখানে আবির্ভূত হয়ে আমার চোখের পানি পড়ে গেছে। তার কারণ সেটা আমি একটু পরে আসছি। বানারীপাড়া আমরা থানা আক্রমণ করার পরে যখনই দেখলাম আমার কোনো রকম কন্ট্রোল হচ্ছে না, হাজার হাজার মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে, তখন আমি গুরুলিং দিয়ে জিন্নে করে একটা ছেলে আছে, তোমরা চেনবো না, তোমাদের হেড স্যার চেনে, এই জিন্নে আমার সাথে ছিল, ও পিছন থেকে আমাকে টেনে ধরলো যেও না। আমি তারপরে গেলাম গ্রেনেড বাস করার জন্য, কিন্তু গ্রেনেড বাস করতে গিয়ে আমি গ্রেনেড আহত হলাম। আমি আহত হওয়ার পরে আমাকে আমার বন্ধুরা টেনে হিসেবে নিয়ে আসলো। পরে আমাকে বানারীপাড়ায় প্রিন্সিপাল এনায়েত করিম সাহেব এবং জাকির বড়ুসরা আমাকে ট্রিটমেন্ট করেছে। এখন আমি যের জন্য একটু আবির্ভূত হয়েছে যে কথা বলতেছিলাম, আমাদের সাথে বহু যোদ্ধা ছিল। আমি আগেও বলেছি 22 খান লঞ্চ ছিল, ছোট লঞ্চ, তোমরা দেখো না, তোমরা তখন কম্পিউটারে জমানায় চলে আসছে, ধন্য তোমরা। আর 17 খান ছিল নৌকা। ওইখান থেকে আমরা যখন যুদ্ধে যেতাম, এই যুদ্ধে সরসিনা গেল যুদ্ধ করতে, যাওয়ার পরে কি দেখা গেল, আমি তখন ওইখানে ছিলাম। এরা কিছুটা আছে, যেমন মনে করো সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আর্মি, তারা ট্রেনিং প্রাপ্ত। আর যারা সিভিল ইন্ডিয়া গেছে তারা ইন্ডিয়া থেকে টিকিট ট্রেনিং দিয়ে এসেছে, আমরা ছিলাম ট্রেনিং প্রাপ্ত। মতিউর রহমান, কাজী মতিউর রহমান, ম্যান অফ বাগপুর, উনি যাওয়ার পরে ওই স্কুলে যাই আমরা ঘুমাইয়েছিল। যে কোনো যুদ্ধ, যে কোনো অ্যাটাক, তোমরা জেনে রাখবা, দেশে যখন যদি কোনো যুদ্ধ শুরু হয় রাত 2টার পরে 1টার পরে শুরু হবে, এটাই নিয়ম। কারণ মানে যখন সৈন্যরা সাগর পাড়ি দেব রে।